জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রি করে রাজনীতি করছে একটি দল। অভিযোগ বিএনপি নেতাদের। নির্বাচন পিছিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র পুনর্বাসনের চেষ্টা চলছে, অভিযোগ এনসিপির। মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, হামলায় দমে না যাওয়ার হুঁশিয়ারি। গোপালগঞ্জে সহিংসতায় প্রায় 850 জনকে আসামি করে মামলা, গ্রেফতার বেড়ে 1.5 শতাধিক। গুলিবিদ্ধ রিকশা চালক রমজানের মৃত্যু, শনিবার সকাল 6টা পর্যন্ত কারফিউ বহাল। ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু। বাংলাদেশের সঙ্গে 3 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই, ভূমিকা রাখবে মানবাধিকার রক্ষায়। ড্রোন শোতে জুলাই অভ্যুত্থান, হেসে উঠল ছাত্র জনতার সংগ্রামের চিত্র। গানে গানে 24-এ শহীদদের স্মরণ। হাতিরঝিলে এমপি থিয়েটারে শিক্ষার্থীর ঢল। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রি করে একটি দল রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। চলতি মাসে জুলাই সনদ না হলে ঐকমত্য কমিশন ও সরকার দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তারা। নির্বাচন পিছিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান নেতাদের। জুলাই শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে মৌন মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা একথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল। ঢাকার 2 অংশে হওয়া এই মিছিলে অংশ নেন দলটির হাজার হাজার নেতাকর্মী। ঢাকার উত্তরের কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীরা জড়ো হন মিরপুরের পল্লবীতে। 12 নম্বর থেকে মৌন মিছিল শুরু হয়ে 5.5 কিলোমিটার পথ অতিক্রম করে যা শেষ হয় শেওড়াপাড়ায়। বিএনপি প্রত্যেকটা ঐকমত্য। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, চলতি মাসেই জুলাই সনদ না হলে দায়ী থাকবে ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। প্রত্যেকটা ঐকমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের গোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। এদিন ঢাকা দক্ষিণের মৌন মিছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় মালিবাগে। এর আগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বিক্রি করে একটি দল রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। বিএনপি আওয়ামী লীগের কাঁধে ভর করে ক্ষমতার স্বাদ নেওয়া জামাতও শহীদদের নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। আমার যে ভাইরা শাহাদাত বরণ করেছেন তাদের লাশকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। যেই জামাত একসময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, একসময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, যখন তারা দালালি করেছে বিভিন্ন সময়ে, তারাও আজকে এই আমার শাহাদাত বরণকারী ভাইদের উপরে চেপে বসেছে। তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি। একটি দল বিভ্রান্ত ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, স্থানীয় নির্বাচনের ম্যান্ডেট নেই এই সরকারের। আর যারা আগে স্থানীয় সরকার ভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের উদ্দেশ্য অসৎ। বিএনপি এদেশের সাধারণ মানুষকে নিয়ে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। হামলা করে জাতীয় নাগরিক পার্টিকে দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। মুজিববাদ নির্মূল করার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র পুনর্বাসনের চেষ্টা চলছে বলে এ সময় অভিযোগ করেন নেতারা। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রায় উপস্থিত হয়ে একথা বলেন তারা।
দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে শুক্রবার সকাল থেকেই মুন্সিগঞ্জ শহীদ মিনারের সামনে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর 12টার দিকে সেখান থেকে বের করা হয় পদযাত্রা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় সুপার মার্কেট এলাকায়। পরে সেখানকার পথসভায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। এনসিপিকে ঘিরে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে নেতারা সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি শেখ হাসিনা দ্রুত বিচারের দাবি জানান তারা। দেশের বাইরে বসে যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, সশস্ত্র হামলার পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না, পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে, কোনো গোলামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। হামলা করে এনসিপিকে দমানো যাবে না উল্লেখ করে মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। আমরা আমাদের সাথে উপরালা রয়েছে, নিচে বাংলাদেশের জনগণ রয়েছে, আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী জনগণ। বিকেলে নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জ মোড় থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা, শেষ হয় চাষারা মোড়ে। সেখানে পথসভায় বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেন ও হাসনাত আব্দুল্লাহ। তাদের অভিযোগ, একটি পক্ষ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। আমি হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাবো না। বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, পরিবার, মাফিয়া ও গডফাদার তন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়েছে নারায়ণগঞ্জকে আগের পথে আর হাঁটতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগের সেই যে মাফিয়া তন্ত্র, সেই দখলদারিত্ব, সেই গডফাদার তন্ত্র পুনর্বাসিত হচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে। আমাদের জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে পদযাত্রার মধ্য দিয়ে শেষ হলো দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার 18তম দিনের কর্মসূচি। মাসুদুর রহমান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে 7 দফা দাবিতে জাতীয় সমাবেশ করবে জামায়াতে ইসলাম। সরকার তাদের দাবিগুলো মেনে নেবে বলে আশাবাদী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার বিকেলে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। এ সময় তিনি জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীবাসীর সহযোগিতা চান এবং চলাচলে সাময়িক অসুবিধা হবে জানিয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেন। সারা দেশ থেকে সমাবেশে অংশ নেওয়ার লক্ষ্যে লক্ষাধিক নেতাকর্মী রওনা দিয়েছেন বলেও জানান সেক্রেটারি জেনারেল। আমাদের মঞ্চের নির্মাণের কাজ ইনশাল্লাহ সন্ধ্যা নাগাদ আশা করি আমাদের মোটামুটি সম্পন্ন হবে। এখনো সময় আমাদের আছে। রাজধানীবাসীর কাছে আমাদের যে 7 দফা এবং আরো দফা জনগণের বাড়ছে, এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে। সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সভামঞ্চ থেকে ইনশাল্লাহ উচ্চকিত করবেন। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার ঘটনায় প্রায় 850 জনকে আসামি করে আলাদা মামলা করেছে পুলিশ। সংঘাতের ঘটনায় 2 দিনে অভিযান চালিয়ে 164 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। কারফিউর সময়সীমা বাড়িয়ে শনিবার সকাল 6টা পর্যন্ত বহাল রেখেছে স্থানীয় প্রশাসন। এদিকে সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন। জয়ন্ত শিরালির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বুধবার দফায় দফায় হামলা চালায় পতিত আওয়ামী লীগ সমর্থক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 5 জনের, আহত হয়েছেন অনেকে। ঘটনার 2 দিন পর শুক্রবার 75 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 400 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 50 জনকে। যেহেতু একটা ভোলাটাইল সিচুয়েশন হয়েছে, ধীরে ধীরে হয়তো স্বস্তি ফিরে আসবে সবার মধ্যে।
আমরা তৎপর আছি। প্রত্যেকটা এলাকায় এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি। এদিকে গত 2 দিনের তুলনায় অনেকটা স্বাভাবিক গোপালগঞ্জ। খুলেছে দোকানপাট, বেড়েছে যান চলাচল। সরকারের কাছে অনুরোধ যে গোপালগঞ্জের কোনো সাধারণ মানুষ যারা খাইতে খায় তারা যদি কোনো এই ঝামেলার ভিতর যদি তাকে কোনো জড়ায় না। 3 ঘন্টার জন্য কারফিউ শিথিল হয়েছে, এখন আমরা যে এসে দোকান খুলছি। এখন এইভাবে তো চললে আমাদের গরিব মানুষ আমরা কিভাবে চলবো? যদি এইভাবে থাকে তাহলে পরিস্থিতি তো আরো আমাদের খারাপ হয়ে দাঁড়াবে। আমরা তখন কি করব? কিস্তি আছে, ব্যাটারি গাড়ি বসে যাবে, তখন তো আমরা আরো সমস্যায় পড়ে যাব। কারফিউয়ের সময়সীমা বাড়িয়ে শনিবার সকাল 6টা পর্যন্ত বহাল রাখা হয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। কোনো দল না করলেও গোপালগঞ্জে রাজনীতির বলি হতে হয়েছে দীপ্ত ও সোহেলকে, এমন দাবি করে সুষ্ঠু বিচারের আকুতি জানিয়েছে তাদের পরিবার। উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা অটোরিকশা চালক রমজানের পরিবার। শাহজাহান খানের ছবিতে আলামিন তুষারের রিপোর্ট। 16 জুলাই বিকেল আনুমানিক 3:30টা গোপালগঞ্জ শহরের কোটালীপাড়ার হরিণহাটি গ্রামের রমজান কাজীকে গুলিবিদ্ধ অবস্থায় সহিংসতার মধ্যেই নিজের ভ্যানে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিলেন বাবা কামরুল গাজী। কখনো কল্পনাও করতে পারেননি এমন পরিস্থিতির শিকার হবেন তিনি। মাত্র 19 বছর বয়সে নিজের সন্তানকে হারিয়ে স্তব্ধ রমজানের বাবা মা। ছেলে কান্দে করে গেলিয়ে কবরে আল্লাহর মাল আল্লাহ দিয়ে গেছে, কত যে কষ্ট করতা। পাশে এক খালা বলতেছে তোর বাইক নিয়ে গুলি খাইছে, তাড়াতাড়ি হাসপাতালে যা। আমরা দৌড়ে হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পরে তারপর দেখি আমার বাইক নিয়ে নিচে শোয়া। ঠিক একই অবস্থা সহিংসতায় প্রাণ হারানো দীপ্ত সাহার পরিবারেরও। কোনো রাজনৈতিক দলের অংশ না হয়েও রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়েছে বলে দাবি তাদের। এমনভাবে আর কারো যেন প্রাণ না যায়, সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। আমার তো কিছু যাইতে পারলো না, হাসপাতালে যাই বলে ভাই আমার মাল একটু দেয় না, আমার মাল একটু দেয়। আমার ভাই এখন তুলো নয় না, কোনো রাজনীতিতে না, খালি ব্যবসা করে খায়। আমরা বিচার চাই আমার ভাইয়ের, আমরা বিচার চাই। সেদিনের সহিংসতায় প্রাণ হারানো সোহেলের পরিবারও কোনোভাবেই যেন এই শোকের থেকে বের হতে পারছেন না। আর বৃহস্পতিবার দিবাগত রাত 1:45টায় ঢাকা মেডিকেলে প্রাণ হারান রমজান মুন্সি। তার পরিবারের দাবিও একই। প্রশ্ন, কেন রাজনীতির খেলায় বলি হতে হলো তাদের? ঝামেলার সময় ওই রিক্সা নিয়ে ঢুকছে ওই হলের সামনে দিয়ে, এদিক আসতে গেছে প্যাসেঞ্জার ছিল, গুলি খাইছে, একটা হাতে খাইছে, একটা লাগছে ফাঁসরে। তবে আমার গোপালগঞ্জ মেডিকেলে ভর্তি করলে গোপালগঞ্জ রিফার করে দিয়েছে ঢাকা। 2 রাত ছিলাম, ওই রাত আর আজকের রাত, এই 2 রাত থাকার মধ্যে আজকের রাত 1:45-এর সময় সে ভাই মারা গেছে ব্যথার যন্ত্রণায়। গোপালগঞ্জের সদর উপজেলার বাসিন্দা রমজান মুন্সি পেশায় ছিলেন অটোরিকশা চালক। 16 জুলাই দুপুরে চৌরঙ্গি লঞ্চঘাট এলাকায় পৌঁছলে চলমান সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন তিনি। আলামিন তুষার, সময় সংবাদ, গোপালগঞ্জ। নানা ইস্যুতেই সাম্প্রতিক সময়ে ফুটে উঠছে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান। যদিও এটিকে বিরোধ নয়, এখনও মতভিন্নতা হিসেবেই দেখতে চান রাজনীতিকরা। স্বীকার করছেন ঐক্যে ফাটল ধরলে নতুন সংকটে পড়তে পারে দেশ, বিলম্বিত হতে পারে গণতান্ত্রিক যাত্রাপথে ফেরাও। তাই কোনো ইস্যুতে অনড় না থেকে দলগুলোর একে অন্যকে ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। একজন বিশ্লেষক বলছেন এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সরকারও। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। মাঠের স্লোগান, মঞ্চের বক্তব্য কিংবা টেবিলের আলোচনা, সবখানে এখন কম বেশি দূরত্ব দৃশ্যমান হচ্ছে সেই সব রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যারা শেখ হাসিনা সরকার পতনের অভিন্ন লক্ষ্যে গত জুলাইয়ে ছিল একই প্ল্যাটফর্মে। চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। কোন দল 5ই আগস্ট হাসিনার বিদায়ের পর ওনারা দেশের মালিক বনে গেছে। এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। জনমনে প্রশ্ন, বছর ব্যবধানে তবে কি ফাটল ধরেছে দলগুলোর ঐক্যে? যদিও বিভিন্ন ইস্যুতে বিপরীতমুখী অবস্থানকে বড় ধরনের বিভেদ নয়, বরং মতের ভিন্নতা হিসেবেই এখনো দেখছেন নেতারা। তাদের মতে দলগুলোর কর্মসূচি, নীতি, এজেন্ডায় ভিন্নতা থাকেই স্বাভাবিক, আর গণতান্ত্রিক সে মূল্যবোধের প্রতিফলনই দেখা যাচ্ছে রাজনীতির মাঠে। প্রত্যেক দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, দূরত্বের কিছু নাই। এই জন্য এটা ভিন্ন ভিন্ন দল হয়েছে। যে জায়গাগুলোতে ঐক্যমত হওয়া সম্ভব সেখানে হবে, এর বাইরে যেটা
থাকবে তারা জনগণের কাছে আমাদেরকে সবাইকে যেতে হবে। তথ্যগত জায়গায়, পলিসিগত জায়গায় আমাদের মধ্যে ডিবেটের জায়গা থাকবে, আমাদের মধ্যে বিভিন্ন কাজগুলো কতটা ভালোভাবে জনগণের কাছে উপস্থাপন করা যায় সেই বিষয়গুলো আমাদের রাজনীতির প্রধানতম এজেন্ডা হয়ে উঠবে। রাজনীতিতে প্রতিযোগিতার জায়গা থাকবে, কিন্তু সেটা যেন বিদ্বেষের জায়গায় চর্চা না হয়। দল ভিন্ন হলে মতদ্বৈততা থাকতে পারে, তবে এটা যেন মত বিরোধে পরিণত না হয়। সেই জায়গায় যে আমরা সবাই দায়িত্বশীল হতাম, তাহলে মত বিরোধের জায়গাটা বা পাল্টাপাল্টি আক্রমণের জায়গাটা হয়তো এড়িয়ে যাওয়া যেত। তবে বিভেদ অনৈক্য বাড়লে যে নতুন সংকটে পড়বে দেশ, এমনটা মনে করেন রাজনৈতিক নেতারাও। তাই বাড়ছে ঐক্যের তাগিদও। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যেন পেশিশক্তি নির্ভর না হয়। দেশের প্রশ্নে জনগণের স্বার্থে যদি এক সুরে কথা না বলতে পারে, তাহলে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে আছে, সেগুলো মাথাচাড়া দিয়ে উঠবে। যেখানে ঐক্যমত হবে না, ওইটাকে আপনি যদি বেশি দিন ওইটা নিয়ে যদি বেশি নিজেদের মধ্যে কেবল দর কষাকষি করতে সময় নষ্ট করেন, গণতন্ত্র কিন্তু অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার ছাড়া, গণতান্ত্রিক অর্ডার ছাড়া আগামী দিনের বাংলাদেশের কোনো পরিবর্তন সম্ভব না। বড় ধরনের সংকটের জন্ম না দেয়াই আমাদের কাম্য, কারণ এই জন্য এত রক্ত দেওয়া হয়নি। আমরা এখন নির্মাণের পথে আগাতে চাই। সেজন্য সংকট বা মহাসংকটের দিকে দেশ যেতে আবার দাবিত হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে, রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে নিজ নিজ কর্মসূচি আমাদেরকে মাঠে প্রতিযোগিতা করতে হবে। অশুভ প্রতিযোগিতা কখনো ভালো সুফল আনবে না। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর যেমন পরস্পরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, তেমনি ভূমিকা রাখতে পারে সরকারও। একটা ছোট্ট বিষয়কে যদি আপনি অ্যাড্রেস না করেন, সমাধান না করেন সংকটের, তখন সেই সংকটটা বড় হয়ে যেতে পারে। এটা ডক্টর ইউনূসকে উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক দলগুলো যেন বাউন্ডারি ক্রস না করে, অথবা বড় দল হিসেবে বিএনপির দিক থেকেও একটা চেষ্টা হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মত পথের ভিন্নতা থাকবেই, তবে প্রাধান্য দিতে হবে জাতীয় স্বার্থকে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে পালন করা হলো প্রতিরোধ দিবস। হাতিরঝিলে রাতের আকাশে ড্রোন শোতে ভেসে ওঠে সংগ্রামের চিত্র। গানে গানে স্মরণ করা হয় জুলাই শহীদদের। শিক্ষার্থীরা ছাড়াও পুরো আয়োজনে অংশ নেন সাধারণ মানুষও। আলো ও ড্রোন শোয়ের মাধ্যমে হাতিরঝিলে রাতের আকাশ আলো করে ভেসে ওঠে জুলাইয়ের অভ্যুত্থানে ছাত্র জনতার সংগ্রাম ও বিপ্লবী স্লোগান। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঢল নামে সাধারণ মানুষের। 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সারা দেশে আন্দোলনে ছড়িয়ে পড়ে বারুদের মতো। সেই দিনটি স্মরণে শুক্রবার সন্ধ্যায় হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে পালন করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। আয়োজনে উপস্থিত ছিলেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সহ শহীদ পরিবারের সদস্যরাও। অনুষ্ঠানে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাই আন্দোলনে গড়ে তোলা প্রতিরোধের ওপর চলচ্চিত্র প্রদর্শিত হয়। বিজয়ের গানে স্মরণ করা হয় জুলাই শহীদদের। মঞ্চ ঘিরেছিল বেসরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ হাজারো দর্শক। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। গত বছর এই দিনে দেশ জুড়ে পালিত হয় কমপ্লিট শাটডাউন। শাটডাউন ঠেকাতে সারা দেশে বিজিবি মোতায়েন করে হাসিনা সরকার। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় ছাত্রলীগ ও পুলিশের। এদিন মারা যান 29 জন আর আহত হন অন্তত 3000 মানুষ।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের পর এদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো দমে মাঠে নেমে সফল করে শাটডাউন কর্মসূচি। ততদিনে ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছেন বহু শ্রেণী পেশার মানুষ। কি ঘটেছিল রক্তাক্ত জুলাইয়ের এই দিনে, বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। 18 জুলাই 2024 শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কানাডিয়ান ইউনিভার্সিটির ভবনে ঢুকে পড়ে কয়েকজন পুলিশ সদস্য। ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেল নিক্ষেপ করে তারা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘিরে ফেলে পুরো ভবনটি। পরে বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে হেলিকপ্টার দিয়ে 60 জন পুলিশ সদস্যকে উদ্ধার করে র্যাব। এদিন গোটা দেশ পরিণত হয় এক মৃত্যুপুরীতে। পুরো জাতি নেমে আসে এক কাতারে। শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে সাড়া দিয়ে মাঠে নামে 47 জেলার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ঘরে বসে থাকেনি স্কুল কলেজের শিশুরাও। এদিকে শাটডাউন ঠেকাতে সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিক সহ 29 জন নিহত হন এবং আহত হন অন্তত 3000। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয় সরকার, কিন্তু আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে কোনো সংলাপ নয়। 500-600 মানুষ প্রতিদিন মানুষের লাশের মিছিল বাড়ছে এবং আরো মানুষ রাস্তায় নামতেছে শহীদ হওয়ার জন্য। সেইখানে আসলে আমাদের বেঁচে থাকার ইচ্ছা বা আমাদের সেই জীবন আসলে গুরুত্বপূর্ণ ছিল না। রাতেও জরুরি সংবাদ সম্মেলন ডাকে আওয়ামী লীগ। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয়। এদিকে রাত 9টার দিকে সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেয় সরকার। গুজব ঠেকাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই সোশ্যাল মিডিয়াটাকে, প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গুজব, মিথ্যা অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী। এদিন শিক্ষার্থীদের তরফ থেকে সন্তানদের পাশে অভিভাবকদেরও মাঠে আসার আহ্বান জানানো হয়। মানুষ রক্ত দিচ্ছে, শিশুরা রাস্তায় নেমে যাচ্ছে, এটা তো অনেক বড় একটা দায়বদ্ধতা যে মানুষ আমার জন্য রক্ত দিয়ে আস্থাটা রাখতে পারেনি, সেই আস্থাটা মানুষ আমাদের উপর রাখছে। দিনভর চলমান সংঘর্ষের রেশ ছিল গভীর রাত পর্যন্ত। শনি রাস্তার কাজলা সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকার সড়কে রাতভর আগুন জ্বলতে থাকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। যাদের আত্মত্যাগে আজকের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, সেই মীর মুগ্ধ, ফাইয়াজ কিংবা আবু সাইদ কতটা অমর আমাদের জীবনে, কতটা সাহসে ন্যায়ের পথে বুক পেতে জীবন দেয় এই বীরেরা। আগামীর বাংলাদেশকে আবারও তাদের বীরত্ব গাথা জানাতে চাই। ওমর ফারুকের তোলা ছবিতে সেই গল্পই জানাবেন সহকর্মী রৌনক নিয়ন্তা। 18 জুলাই 2024। সেদিন রাজধানী ঢাকা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে উত্তাল। সংঘাত ছড়িয়েছিল শহরের অলিতে গলিতে। ঠিক সন্ধে নামার আগে উত্তর আজমপুরের এখানেই ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করছিলেন জলের সাহসী এক তরুণ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার কণ্ঠে ছিল ডাক, পানি লাগবে কারো, পানি। মুগ্ধ যে হাতে পানি বিলিয়ে যাচ্ছিলেন, সে হাতেই ধরা ছিল দেশের প্রতি দায়িত্ববোধ। কিন্তু মুহূর্তেই একটি গুলি থামিয়ে দেয় তার সমস্ত স্বপ্ন, পরিবার, সবকিছু। মুগ্ধ রক্তে যখন ভেসে যাচ্ছিল রাস্তা, তখন তার বন্ধুরা বহু সংগ্রাম করেও সঙ্গে সঙ্গে নিতে পারেননি হাসপাতালে। নিজ চোখে বন্ধুর মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখার যন্ত্রণাময় সেই গল্পই বলছিলেন মীর মুগ্ধর বন্ধু। সেজদার মতো করে পড়ে গেছে, ও আমার দিকে তাকায় আছে, চোখ দুইটা খোলা, আর মেয়েরা যেখানে টিপ পরে
কপালে ঠিক এই জায়গাটাতে একটা ছোট্ট ফোঁটা, কিন্তু এত বেশি রক্ত পুরো রাস্তা রক্তে মানে ভেসে যাচ্ছে এরকম একটা অবস্থা। 1 বছর কেটে গেছে, মুগ্ধর আরো অনেক স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে উত্তরা 12 নম্বর সেক্টরের এই বাড়িটি, যেখানে তার বাবা মা ভাই সবাই আছেন, নেই শুধু মুগ্ধই। আমাদের শুধু একটাই কথা ছিল, আমাদের শুধু ন্যায্য বিচারটুকু চাই। আমাদের কাছে ব্ল্যাঙ্ক চেক নিয়ে আসা হয়েছিল আসলে, কিন্তু আমরা পুরোপুরি রিফিউজ করি। সরকার তো চেষ্টা করতেছে, কিন্তু আগের যারা নিয়োগপ্রাপ্ত আছে তারা যদি আন্তরিকভাবে কাজ না করে তাহলে দৃশ্যমান বিচার প্রক্রিয়া তো আমরা আশা করতে পারি না। পড়ার টেবিলে সারি সারি বই, ধুলো জমে গেছে টেবিলে রাখা বই খাতায়। স্বপ্ন ছিল বিদেশ গিয়ে উচ্চতর শিক্ষা নিয়ে বাংলাদেশকে তুলে ধরবেন বিশ্বের বুকে। সেই স্বপ্নই রয়ে গেল ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের 11শ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজের। শান্তশিষ্ট একটা ছেলে, ভালো মেধাবী স্টুডেন্ট, অথচ এই আন্দোলনকে যে সে লিড দিবে, নেতৃত্ব দিয়ে সবাইকে রাজপথে জড়ো করবে, এটা আমরা কল্পনাও করতে পারি না। 18 জুলাই 2024-এ কোটা সংস্কার আন্দোলনে দেশ হারায় আরও এক বীর সন্তানকে। সেদিন দুপুরে ফারহান ফাইয়াজ তার বন্ধুদের সঙ্গে যোগ দেন আন্দোলনে। চারপাশে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলির শব্দে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আর এই সময়ই গুলিবিদ্ধ হন ফাইয়াজ। অ্যাম্বুলেন্সে তোলার পর শুয়ে থাকা ফাইয়াজ শেষবারের মতো বন্ধুর দিকে তাকিয়ে চোখ বন্ধ করেন চিরতরে। তার বিচারের অপেক্ষায় কাটে পরিবারের প্রতিটি মুহূর্ত। আমি নীরবে নিবৃত্তে একে এক আল্লাহর দরবারে নামাজে বসে কাঁদি যে আল্লাহ, অন্তত যারা এই ম্যাসাকার করেছে তাদের বিচারের ভার দুনিয়াতে যদি কেউ সদিচ্ছার অভাব থাকে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, তুমি তো সর্বশ্রেষ্ঠ বিচারক, তোমার কাছে বিচার দিয়ে রাখলাম। এই শূন্যতা শুধু একটি পরিবারের নয়, একটা সমগ্র প্রজন্মের, একটি আন্দোলনের, একটি দেশের। এই ব্যথা শুধু ব্যক্তিগত নয়, এটা রাজনৈতিক নির্মমতার এক দলিল। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুমড়ে মুচড়ে গেল সিএনজি। একই পরিবারের 3 সদস্য সহ প্রাণ গেল 5 জনের। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো জাতিসংঘের মানবাধিকার কমিশন। 3 বছর মেয়াদে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও HCHR। জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, মানবাধিকারের প্রচার ও সুরক্ষা সহায়তায় অফিস খোলার বিষয়ে 3 বছরের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্মারকলিপিতে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক সইকে বাংলাদেশ মানবাধিকারের প্রতি অঙ্গীকারের গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করেন ভলকার তুর্ক। নতুন মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে OHCHR। আওয়ামী লীগের শাসনামলের 96টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত 5 বছর শেষ হবার আগেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি। একই সঙ্গে নতুন করে পর্যবেক্ষণ নীতিমালা জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2 দফায় 96টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় কাজী হাবিবুল্লাহ আওয়ালের নির্বাচন কমিশন। শুরু থেকে এসব সংস্থার বিরুদ্ধে ছিল পক্ষপাতিত্ব ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ। বৃহস্পতিবার সংস্থাগুলোর নিবন্ধন বাতিল করে কমিশন, জারি করে নতুন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালাও। অন্যদের পারফরমেন্সটা কি ছিল, সুতরাং একেবারে হোলসেল 96টাকে বাদ দেওয়া। অনেকে হয়তো জেনুইন নোট পড়তে পারে, একটু সময় নিয়ে যদি দেখা যায় যে তাদের আগের রেকর্ড কি। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025-এ একজন পর্যবেক্ষকের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক, যা আগে মাধ্যমিক ছিল। ভোটের পরিবেশ নিয়ে প্রতিবেদন প্রস্তুতে এখন থেকে পর্যবেক্ষক সংস্থা তাদের কর্মকর্তাদের নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন মোট 3 দিনের জন্য মোতায়েন করতে পারবে। আগে শুধু ভোটের দিনই দায়িত্ব পালন করতেন। একদম এসএসসি পাশ করা ছেলেগুলি এসে তারা এই ম্যানুয়ালগুলি জানা, দেশের কনস্টিটিউশন সম্বন্ধে জানা, কি কি কাজ করতে হবে, এটা বোধগম্য হওয়া একটু কঠিন। কোয়ালিটি অবজারভার পেলে 21টা হলে বেশ পাওয়া যাবে। একটা গ্রুপ থাকার দরকার
তারা লং টার্ম অবজারভেশন করবে, মাইনরিটিদের সঙ্গে কীরকম ব্যবহার করছে, তারা সমস্ত রাজনৈতিক দলগুলি শক্তি ব্যবহার করছে কি না এটা দেখছে। এটা কিন্তু অন্তত তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়ে যাওয়া উচিত। রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এমন কাউকে নয়, শুধুমাত্র সুশাসন ও গণতন্ত্রের জন্য যারা কাজ করবে তাদের নিবন্ধন দেওয়া হবে পর্যবেক্ষক সংস্থা হিসেবে। নীতিমালার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, যে সমস্যার কারণে বিগত সরকারের আমলে পর্যবেক্ষকরা দলীয়ভাবে তারা তাদের পর্যবেক্ষণের কাজটা করেছে। নির্বাচন পর্যবেক্ষক আসলে এইটা আমার কাছে কেন জানি মনে হয় এটা নির্বাচনকে লেজিটিমেসি দেওয়া। রাজনৈতিক দলগুলো যদি তাদের সদিচ্ছাটা প্রকাশ করে এবং সরকার যদি নিরপেক্ষ থাকে তাহলে নির্বাচন সমস্যা হওয়ার কোনো কারণ দেখি না। আর ইন্টিগ্রিটি আর কোয়ালিটি শুধু ইলেকশনের থাকবে আর আমি যারা পর্যবেক্ষণ করছি আমাদের থাকবে না, তা তো হতে পারে না। আমারও ট্রান্সপারেন্সি থাকতে হবে, আমারও ইন্টিগ্রিটি থাকতে হবে, আমারও তোমার কোয়ালিটি থাকতে হবে। অবজারভারদের কাজ হচ্ছে ওয়াচডগ হিসাবে কাজ করা, অ্যাকাউন্টেবিলিটিটাকে, ট্রান্সপারেন্টিটাকে সুনিশ্চিত করা। কমিশনের নির্দেশনা পেলে নতুন করে নিবন্ধন দেওয়ার কার্যক্রম শুরু করবে সংশ্লিষ্ট বিভাগ। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুমড়ে মুচড়ে গেল সিএনজি অটোরিকশা। একই পরিবারের 3 সদস্য সহ প্রাণ গেল 5 জনের। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। এছাড়া গাইবান্ধা, মেহেরপুর ও নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 মোটরসাইকেল আরোহী সহ 4 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ বাবাকে দেখতে পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুর থেকে বগুড়া যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। কথা ছিল সিএনজি চালিত অটোরিকশায় করে কালিয়াকৈর পর্যন্ত গিয়ে উঠবেন বাসে। কে জানতো এ যাত্রাই হবে তাদের শেষ যাত্রা। শুক্রবার দুপুরে 4 জন যাত্রী নিয়ে মাওনা থেকে রওনা দেয় সিএনজি অটোরিকশাটি। বড়চালা এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। দুর্ঘটনায় স্থলেই প্রাণ হারান জাহিদুল ইসলাম ও তার ছেলে আবু হুরাইরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান জাহিদের স্ত্রী নাসরিন আক্তার ও অপর যাত্রী শফিকুল ইসলাম। নিহতদের বাড়ি বগুড়ার ধুনটে। এই পর্যন্ত কত মানুষের প্রাণ হারিয়েছে, আজ যে কত মানুষের প্রাণ হারাবে, আর কত মানুষের প্রাণ হারালে যে প্রশাসনের টলক নড়বে আমাদের তা জানা নেই। এদিকে সিএনজি অটোরিকশা চালককে গুরুতর অবস্থায় সাভারের ইনাম মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রস্তুত করছে, জব্দ তালিকা করছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে গাইবান্ধার সাদুল্লাপুরে মিয়ার বাজার এলাকায় ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ইনামুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মেহেরপুরের গাংনীর অলিনগর এলাকায় আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল চাপায় গুরুতর আহত হন এক পথচারী। পরে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়েন সড়কে। দুজনকে উদ্ধার করে মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন মৃত্যু হয় তাদের। এছাড়া নাটোর শহরের হরিশপুরে মোটরসাইকেলকে চাপা দেয় বগুড়া থেকে পাবনাগামী ট্রাক। দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অপুর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে জব্দ করলেও পালিয়ে যায় চালক ও তার সহকারী। একই সময় সদর উপজেলার চাঁদপুর এলাকায় ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এ ঘটনায় মৃত্যু হয় ভ্যান চালকের। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় বহুতল ভবন থেকে পড়ে 3 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় বিকেলে নগরীর সাবেক রঙ্গম সিনেমা হল ভবনের 9ম তলায় কাজ করছিলেন 3 শ্রমিক। এ সময় কাজের জন্য তৈরি করা মাচা ভেঙে নিচে পড়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে হাসান ও ফখরুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে রাশেদ নামে অপর শ্রমিকও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত 3 জনের গ্রামের বাড়ি নোয়াখালী। 3 লাখ টাকা জমা দিলে 40 দিন পর হবে 10 লাখ, এমন প্রলোভনে মিস্ট্রাল এআই নামে একটি ভুঁইফোড় কোম্পানিতে বিনিয়োগ করেছেন 5 থেকে 6 লাখ মানুষ। এর মধ্যে গাজীপুরে আছেন 2000 মানুষ। মাত্র 2 মাসে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা কোম্পানিটির মালিক হিসেবে তুলে ধরা হয় বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসকে। প্রতারক চক্রকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। জুনায়েদ রবিলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। মালিক বিল গেটস, যিনি
একাধিকবার সারা বিশ্বের জমকালো আয়োজনে অংশ নেয়া এরা সবাই মিস্ট্রাল এআই নামের একটি প্রতিষ্ঠানের সদস্য। চলতি বছর জুনে এই আয়োজনটি সম্পন্ন হয়েছে গাজীপুরের একটি নামকরা রেস্টুরেন্টে। আমি অপরাধ পর্যবেক্ষণ মানবাধিকার সংস্থা আছি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক। প্রতিষ্ঠানটিতে 3 লাখ টাকা জমা দিলে 40 দিন পর তা 10 লাখে রূপ নেবে, এমন প্রলোভনে বিনিয়োগ করেছেন শত শত মানুষ। আমার বর্তমান বিনিয়োগ আছে 4 লক্ষ টাকা। আশ্চর্যের বিষয়, অনলাইনে কার্যক্রম চালানো প্রতিষ্ঠানটির মালিক নাকি বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালীদের একজন, বিল গেটস। মাত্র 2 মাসের ব্যবধানে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। তথ্য বলছে গাজীপুর থেকেই প্রায় 2000 মানুষ বিনিয়োগ করেছেন এই প্রতিষ্ঠানে। নিরুপায় হয়ে যাদের বেশিরভাগই এখন ঘুরছেন পুলিশের দ্বারে দ্বারে। আমরা যে বড় অ্যামাউন্টগুলো যেগুলো লাগাইছি, মানে ইনভেস্ট করছি, সেই প্রোডাক্টগুলো আমাদের আটকে আছে। অ্যাপসে কোনো কাজ করছে না, টাকা উত্তোলন করতে পারতেছি না। বিনিয়োগের টাকা নিয়ে আত্মগোপনে যাওয়ার আগেই অভিযুক্তদের সঙ্গে কথা হয় সময় সংবাদের। আইএসও সনদপত্র এটা আমাকে দেখিয়েছে, কিন্তু বাংলাদেশের বিষয়টা যে অনুমোদনের কাগজপত্র আমাকে দেখাতে পারেনি। বিনিয়োগকারীদের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটিতে সারা দেশ থেকে বিনিয়োগ করেছেন প্রায় 5 থেকে 6 লাখ মানুষ। পুলিশ বলছে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আগে থেকে এ ধরনের ওয়াকিবহাল ছিলাম না, যেহেতু আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। এখন যেহেতু অভিযোগ দিয়েছে, আমরা তদন্ত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেব। শুধু অর্থ আত্মসাৎই নয়, রাতারাতি ওজন বৃদ্ধির প্রলোভন দেখিয়ে অনলাইনে মুরগির ওষুধ বিক্রি সহ নানা প্রতারণার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। ভরা মৌসুম আর সরবরাহ ভালো হওয়ার পরও চড়া ইলিশের বাজার, এতে অসন্তুষ্ট ক্রেতারা। এদিকে টানা বৃষ্টির কারণে কেজিতে 10 থেকে 50 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। ভরা মৌসুমে ইলিশ কেনার অপেক্ষায় থাকা সাধারণ ক্রেতার আশায় এবারও গুড়ে বালি চড়া এই মাছের দাম। 1.5 কেজি ওজনের প্রতি কেজি ইলিশের দাম চড়েছে 2800 থেকে 3000 টাকা পর্যন্ত। অতিরিক্ত দামে বিক্রি হওয়াতে অসন্তুষ্ট ক্রেতারা। 1 কেজি মাছ আজকের বাজারে 2400 টাকা, বেশিরভাগই 700 গ্রাম, 600 গ্রাম, 500 গ্রাম এটি আমদানি পড়ছে। এটির দাম 1600-1700 টাকা কেজি বেচতেছে। ইলিশের দাম তো মানুষের নাগালের বাইরে। এখন 1200-1500 হলে আমরা খাইতে পারতাম সাধারণ মানুষ, এখন আমাদের জন্য খাওয়া সম্ভব না। এদিকে সপ্তাহ ব্যবধানে প্রোটিনের সবচেয়ে সাশ্রয়ী উৎস ব্রয়লার মুরগির বাজারও ঊর্ধ্বমুখী। প্রতি কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। তবে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে অন্যান্য মুরগির দামও। গত সপ্তাহে দিয়েছে 150 টাকা, এই সপ্তাহে চাচ্ছে 180, 90, 200। তারপরে কক সোনালি যেটা, ওটা চেয়েছে আপনার গত সপ্তাহে নিয়েছি 250 টাকা, 320 টাকা চাচ্ছেন। বৃষ্টি বাদলের কারণে মনে করেন খামারগুলো গাড়ি যেতে পারে না, মাল আসতে পারে না, এই কারণে। টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। তবে 50 টাকা পর্যন্ত বেড়েছে শসা ও বেগুনের দাম। সরবরাহ কম, এই কারণে সবজিটার দাম বেশি। বেগুনের দাম 120 টাকা, বেগুন সরবরাহ কম, এই কারণে দামটা একটু বাড়তি। বৃষ্টির কারণে সব সবজির দামই মনে বেড়ে গেছে। সাধারণ মানুষের তো সমস্যা, বেতন তো আর বাড়ে না। যারা সাধারণ পরিবার আছে, দৈনন্দিন যারা কিনে কেটে খায়, তাদের সমস্যা হয়। তবে উচ্চ মূল্যেই স্থির রয়েছে চালের বাজার। মিনিকেট 74 থেকে 80 টাকা আর আটাশ চাল বিক্রি হচ্ছে 56 টাকা কেজিতে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন। দেখছেন প্রবাসের সময়। ভারতের বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের গ্রেফতার অব্যাহত থাকবে বলে সাফ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক সভায় তিনি বলেন, কেউ বাংলায় কথা বলুক কিংবা না বলুক, ভারতীয় নন এমন অনুপ্রবেশকারীদের আইনের আওতায় নেওয়া হবে। তৃণমূলকে সমর্থন না দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে একবার সরকার গঠনের সুযোগ দিতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান মোদী। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের গ্রেপ্তার ও বাংলাদেশে পুশব্যাকের ঘটনায় সরব হচ্ছিল দেশটির গণমাধ্যম। এমনকি দুদিন আগেই কলকাতায় বিক্ষোভে নেমে এসব ঘটনার জন্য বিজেপির রাজনীতিকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতেই শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজ্যের দুর্গাপুরে এদিন এক সভায় ভাষণ দেন মোদি। সাফ জানান, কেউ বাংলায় কথা বলুক কিংবা না বলুক, ভারতীয় নন এমন অনুপ্রবেশকারীদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তা অব্যাহত থাকবে। রাজ্যের আইন শৃঙ্খলা ও নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন মোদি। তৃণমূলকে সমর্থন না দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে একবার সরকার গঠনের সুযোগ দিতে রাজ্যবাসীর প্রতি আহ্বানও জানান ভারতের প্রধানমন্ত্রী। যে ভারতের নাগরিক নয়, যে অন্যায়ভাবে এই দেশে প্রবেশ করেছে, তার বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। মোদি এদিন বিহারের নির্বাচনী সভায় যোগ দিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছান। সেখানে তিনি পাইপলাইনে গ্যাস সরবরাহ, সড়ক সেতু সহ প্রায় 5,500 কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। आज जो गैस आधारित इकोनॉमी का काम आगे बढ़ रहा है, আগামী বছর পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার নির্বাচন। সেই ভোটের আগেই নরেন্দ্র মোদীর সভা দিয়ে বিজেপি ভোট প্রচার শুরু করলো বলে মনে করছে রাজনৈতিক মহল। मेरे साथ बोलिए भारत माता की। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এবার সিরিয়ায় বেদুইনদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিকে রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। নিন্দার ঝড় উঠেছে যুক্তরাষ্ট্র, চীন ও কাতারেও। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থার তথ্য মতে সিরিয়ায় টানা কয়েকদিনের সংঘর্ষে প্রায় 600 মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েদা থেকে পিছু হটে দেশটির সরকারি বাহিনী। নতুন যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তাদের এই পদক্ষেপ বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এ ঘটনার পর সিরিয়ায় বেদুইনদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর শুক্রবার ফের প্রদেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানোর পরিকল্পনা নেয় সারা প্রশাসন। এদিকে ড্রুজ, বেদুইন আর সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ে কয়েকশো মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, যাদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের। এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ পরিস্থিতি আরও ঘোলাটে করেছে বলেও দাবি তাদের। তবে ইসরায়েলি সেনাদের দাবি দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতেই হামলা চালিয়েছে তারা। যদিও দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সিরিয়ার বিভাজন কখনো তুরস্ক মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী বলেও অভিহিত করেন এরদোয়ান। একই দিন সিরিয়ার সহিংসতার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র সিরিয়ার সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে, যাতে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সংহতির বিষয়েও আলোচনা চালিয়ে যাওয়া যায়। সিরিয়ায় ইসরায়েলের বোমা হামলা দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত উল্লেখ করে নিন্দা জানিয়েছে কাতারের আমির। আর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অবিলম্বে হামলা বন্ধ করতে বলছে চীন। মৌসুমী সাথী, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও 94 জন। উপত্যকাটির একমাত্র ক্যাথলিক গির্জাতেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এর মধ্যে এই যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির দাবি করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। বরং উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে আরব দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি। এদিকে যুদ্ধ শেষে গাজার প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার বেঁচে থাকার তাগিদে ত্রাণের লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ বহু হতাহতের ঘটনা ঘটে। উপত্যকাটির একমাত্র ক্যাথলিক গির্জাও রক্ষা পায়নি দখলদার বাহিনীর হাত থেকে। হলি ফ্যামিলি গির্জা লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ফাদার গ্যাব্রিয়েল রোমানেলি সহ আরও অনেকে। নিহতদের শেষ বিদায়ে ভিড় জমান শোকাহতরা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছেন। গাজায় মানবতার আরেক নিষ্ঠুর পরিসংখ্যান উপস্থাপন করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির তথ্য অনুযায়ী উপত্যকায় প্রতিদিন গড়ে 28 শিশু মারা যাচ্ছে। গত 21 মাসে নিহত হয়েছে 17,000 শিশু, আহত 33,000। ইউনিসেফ বলছে অস্ত্রহীন এসব শিশু কোনো যোদ্ধা নয়, খাদ্য বা ওষুধের লাইনে দাঁড়িয়ে জীবন হারাচ্ছে। আর যারা বেঁচে আছে তারা বয়ে বেড়াচ্ছে চিরস্থায়ী মানসিক আঘাত।
এদিকে যুদ্ধবিরতি আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দোহায় মধ্যস্থতাকারী মিশর ও কাতারের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে তেল আবিব। নতুন প্রস্তাব অনুযায়ী ৬০ দিনের যুদ্ধবিরতিতে মোরা করিডোর থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। তবে হামাস এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি, বরং গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য আরব ও মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি। গাজায় যুদ্ধ শেষে প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। যুদ্ধবিরতি হলে আরব সম্মেলনে গৃহীত পুনর্গঠনের রোডম্যাপ অনুযায়ী ফিলিস্তিনি প্রশাসন উপত্যকায় ফিরবে বলে জানানো হয়। একই সঙ্গে ইসরায়েলের চাপিয়ে দেয়া গাজাবাসীদের স্থানান্তর পরিকল্পনা কখনোই মানা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। পাকিস্তানে বাড়ছেই মৃতের সংখ্যা। চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭৮ জন, আহত ৩ শতাধিক। দক্ষিণ কোরিয়াতে টানা বর্ষণে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশটিতে প্রবল বর্ষণে মৃত্যু হয়েছে ৪ জনের। যুক্তরাষ্ট্রের কানসাস শহরও রাতভর বৃষ্টিতে প্লাবিত হয়েছে। পাকিস্তানে টানা বর্ষণের পাশাপাশি বন্যায় বিপর্যস্ত জনজীবন। দেশটিতে জুনের শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন বহু মানুষ। মূলত বৃষ্টির তোড়ে সৃষ্ট বন্যা আর দুর্বল ঘরবাড়ির ছাদ ধসে এসব প্রাণহানি। দেশটির পাঞ্জাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িঘর, পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। আবহাওয়া দফতর জানায় বৃষ্টি আরও ৩ দিন চলতে পারে। দক্ষিণ কোরিয়ায়ও টানা বর্ষণের কারণে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ঘটেছে হতাহতের ঘটনা। এমন পরিস্থিতিতে নিরাপত্তার খাতিরে বহু মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের চুংচিয়ং অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয় বলে জানায় আবহাওয়া অফিস। প্লাবিত হয় বহু রাস্তাঘাট ও ঘরবাড়ি। বন্যা কবলিত উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এমন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রের কানসাস শহরেও রাতভর টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে মহাসড়ক ও শহরাঞ্চল। ৮ ইঞ্চির বেশি বৃষ্টিতে সড়কে আটকে পড়েন বহু মানুষ। উদ্ধারকর্মীরা কোমর সমান পানিতে নেমে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। বাংলাদেশে এসে মিরপুরে প্রথমবারের মতো অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। এদিন মিরপুরে ফিল্ডিং, ব্যাটিং, বোলিং প্রতিটি ডিপার্টমেন্টেই সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে মেন ইন গ্রিন। বাড়তি নজর ছিল মিরপুরের রহস্যময় উইকেটের দিকে। অনুশীলনের আগে দীর্ঘক্ষণ উইকেট বোঝার চেষ্টা করেছেন অধিনায়ক সালমান আলী আগা। রোববার মিরপুরে এ মাঠেই সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। দুপুর গড়িয়ে বিকেল, দেখা নেই লিটনদের। তবে কড়া নিরাপত্তায় নির্ধারিত সময়ের আগেই প্রথম অনুশীলনে হাজির পাকিস্তান ক্রিকেট দল। ৩.৫ বছর পর বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে মেন ইন গ্রিন। মিরপুরে এসেই পুরো দলের গন্তব্য হোম অব ক্রিকেটের বৈচিত্র্যময় উইকেটের দিকে। প্রায় ১৪ মাস পর আন্তর্জাতিক টি-20 ম্যাচ হবে এখানে। দীর্ঘ সময় দাঁড়িয়ে উইকেট বোঝার চেষ্টা করেছেন অধিনায়ক সালমান আলী আগা। খুঁটিনাটি জানার চেষ্টা করেছেন গ্রাউন্ডস কর্মীদের কাছ থেকে। মাঠে ঢুকে পরিচিত গ্রাউন্ডস স্টাফদের সঙ্গে আলাপচারিতায় মাতেন বর্তমানে পাকিস্তানে কাজ করা বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ ম্যাকডারমট। হয়তো করেছেন স্মৃতিচারণ। ওয়ার্ম আপের পর শিষ্যদের নিয়ে শুরু করেন ফিল্ডিং অনুশীলন। এরপর শুরু নেট প্র্যাকটিস। ব্যাট হাতে হাজির মোহাম্মদ হারিস, যাকে নিয়ে চিন্তা থাকবে বাংলাদেশি বোলারদের। পাকিস্তানের মাটিতে টাইগারদের বিপক্ষে সবশেষ টি-20 সিরিজে ১ সেঞ্চুরিতে ৩ ম্যাচে ১৮৫ রান করেছেন এই ব্যাটার। বিপিএলও দেখিয়ে গেছেন দাপট। পরে একে একে ব্যাট হাতে নেটে ঝালিয়ে নেন ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলীরা। এই সাইমও হতে পারেন বাংলাদেশের দুশ্চিন্তার কারণ। হাসান নেওয়াজের দিকেও চোখ রাখতে হবে তাসকিন মুস্তাফিজদের। তবে এদিন মিরপুরের উইকেটে স্পিনটা স্বাচ্ছন্দ্যে খেললেও সতীর্থ এবং নেট বোলারদের পেস সামলাতে খানিকটা বেগ পোহাতে হয়েছে পাকিস্তানি ব্যাটারদের। পাকিস্তানের মিস্ট্রি স্পিনার আবরার বোলিং অনুশীলনে ছিলেন বেশ মনোযোগী। প্র্যাকটিসে চেষ্টা করেছেন নানা ভেরিয়েশনের। পেসার ফাহিম আশরাফরাও বেশ ভালোভাবে ঝালিয়ে নিয়েছেন নিজেদের। অন্যদিকে লম্বা সফর শেষে দেশে ফিরে এদিন উচ্ছিক অনুশীলন করেনি বাংলাদেশ। মিরপুরে একাই ঘাম ঝরিয়েছেন নাইম শেখ। আগামী রোববার সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশে এসে প্রথম অনুশীলনেই পাকিস্তান জানান দিচ্ছে সিরিজ জয়ের মিশনে এসেছেন তারা। সালমান হারিসরা উইকেট দেখা থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টের জন্যই নিয়েছেন সর্বোচ্চ প্রস্তুতি। যদিও দিনটা বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ। হয়তো
টিম হোটেলে বসেই পাকিস্তান বধের পরিকল্পনা আঁটছেন লিটনরা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রি করে রাজনীতি করছে একটি দল, অভিযোগ বিএনপি নেতাদের। নির্বাচন পিছিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা রুখতে সতর্ক থাকার আহ্বান। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র পুনর্বাসনের চেষ্টা চলছে, অভিযোগ এনসিপির। মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, হামলায় দমে না যাওয়ার হুঁশিয়ারি। এবং গোপালগঞ্জে সহিংসতায় প্রায় 850 জনকে আসামি করে মামলা, গ্রেফতার বেড়ে 1.5 শতাধিক। গুলিবিদ্ধ রিকশা চালক রমজানের মৃত্যু। শনিবার সকাল 6টা পর্যন্ত কারফিউ বহাল। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।